সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুই অধ্যাপক। আছেন অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, এবং আছেন অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা আজকের দিনের যে উল্লেখযোগ্য সংবাদগুলো রয়েছে সেগুলোর শিরোনামগুলো একটু জানিয়ে রাখি। আজকে উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রিমালের মূল অংশ। উপকূলে প্রবল ঝড় বৃষ্টি, পটুয়াখালী এবং সাতক্ষীরায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সাথে গুলশানের 4টি ফ্ল্যাট সহ বেনজির ও তার স্ত্রী সন্তানের আরও 119টি অস্থাবর সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছে আদালত। বিভিন্ন কোম্পানিতে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশ। আরেকটি নিউজ ছিল সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। সরকারের লক্ষ্য মানুষের শান্তি, অর্থনৈতিক নিরাপত্তা, জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরেকটি শিরোনাম ছিল এমপি আনোয়ারুল হত্যার তদন্তে ঢাকার গোয়েন্দারা কলকাতায় গিয়েছেন। শাহিনকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে পুলিশ। এই ছিল আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো। আমরা আলোচনা শুরুটা করতে চাই ডক্টর নিজামুল হক ভূঁইয়াকে দিয়ে। কিছুক্ষণ আগে আমরা যেই খবর পেয়েছি, উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রেমাল। বলা হচ্ছে ঝড়টির সম্পূর্ণ অংশ যদি অতিক্রম করতে হয় সেক্ষেত্রে হয়তো আরও 5-6 ঘন্টা সময় লাগতে পারে। এই যে 5-6 ঘন্টার সময়, প্রবল ঘূর্ণিঝড়, একই সাথে জলোচ্ছ্বাস, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে 8 থেকে 12 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। এই সময় আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে উপকূলে? হ্যাঁ, ধন্যবাদ জিয়াউল হক সবুজ সাহেব, আপনাকে ধন্যবাদ। বাংলা ভিশনের অসংখ্য দর্শকবৃন্দুকে যারা আজকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন। আমার সাথে সহ আলোচক হিসেবে আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর মামুন। আমরা আসলে আজকের যে দিনটা আমাদের জন্য আসলে এই ধরনের ঘটনা, এর আগে আমাদের জলোচ্ছ্বাস হয়েছে, আপনার ঘূর্ণিঝড় আইলা এসেছে, এই ধরনের অনেকগুলো বিভিন্ন নামে যখন বিভিন্ন নামে এসে থাকে আমাদের দেশে। এবার যে ঘূর্ণিঝড়টা আজকে হচ্ছে, এটার নাম হলো রিমাল। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে সাতক্ষীরা এবং পটুয়াখালীতে 2 জন মৃত্যুবরণ করেছে। এই ক্ষয়ক্ষতিগুলো আমাদের, যদিও একসময় আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা ছিল না, এখন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আছে, তারপর মানুষকে সচেতন করা যায়। আবহাওয়া অফিস থেকে বলা হয় যে জলোচ্ছ্বাসের বা বিভিন্ন সংকেতগুলো দেওয়া হয়, সে আলোকে মানুষ অবস্থান নেয়। একসময় দেখা যেত যে আমাদের জাহাজে, নৌকায় যারা মাছ ধরতে যেত, অনেকের সলিল সমাধি হতো, অনেক আসতে পারত না। এখন আমাদের আবহাওয়াবিদ, তারপরে আবহাওয়া অধিদপ্তর, আমাদের ত্রাণ মন্ত্রণালয় অত্যন্ত সজাগ, এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সেই ব্যাপারে কিন্তু সজাগ দৃষ্টি রাখে বিদায় এখন আমাদের হয়তো জানমালের ক্ষয়ক্ষতিটা কম হয়ে থাকে। কিন্তু এই যে জলোচ্ছ্বাস বা এই যে 9 নম্বর সংকেত, 7 নম্বর সংকেত বিভিন্ন জায়গায় দেওয়া হলো, এটা যদি সত্যিকার অর্থে 4-5 ঘন্টার মধ্যে 9 নম্বর সংকেতে বাতাসের গতিবেগ যদি 100-র উপরে চলে যায়, 130, তাহলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকে, বন্যার সম্ভাবনা থাকে। আমাদের যে বিভিন্ন ধরনের মাছের ঘের, তারপর আমাদের বিভিন্ন ধরনের উৎপাদিত শস্য যেগুলো আমাদের জমিতে আছে, ফসলি জমি, এমনকি গাছপালা যেগুলো লাগানো, দেখা যাচ্ছে গাছপালাও কিন্তু প্রচুর পরিমাণে, গবাদি পশু প্রচুর পরিমাণে, আমাদের গবাদিতে আমাদের সামনে কোরবান ঈদ, আমাদের প্রচুর গবাদি পশু কিন্তু ওই সমস্ত এরিয়াতে আছে। উপকূল এলাকাতে আমরা দেখছি মহিষের চারণ ক্ষেত্র, মহিষ পালন করে, গরু পালন করে, কারণ যত খালি মাঠ, অনেক সুযোগ থাকে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি এটা কিন্তু যদি জলোচ্ছ্বাসটা সত্যিকার অর্থেই আমাদের এখানে আঘাত হানে, তাইলে কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে আমরা কিন্তু বিরাট ক্ষতির সম্মুখীন হব। যদিও ত্রাণ মন্ত্রণালয় ত্রাণ দিয়ে, বা আমাদের ডিসি, আমাদের ইউনোরা যারা স্ব এলাকাতে যারা দায়িত্ব পালন করছেন, তারাও তো চেষ্টা করে যাবেন সেটার কীভাবে প্রতিকার করা যায়। কিন্তু ক্ষতি যাওয়া তাই হয়ে যায়, অর্থনৈতিকভাবে এটা বিশাল একটা ক্ষতি হয়, এমনকি মানুষের জানমালের ক্ষতি হয়, বাড়িঘর ধ্বংস হয়। এমনকি দেখা যাচ্ছে এই বাড়িঘরগুলো মেরামত করতে একটা লোকের দেখা যাচ্ছে ওই পরিমাণ অর্থ সাহায্য সে হয়তো সরকার থেকে পায় না। সে অর্থাৎ মানবিক যে ক্ষতিটা, সেটা কিন্তু পুষিয়ে নেওয়াটা একজন মানুষের পক্ষে সম্ভব হয় না, সে ক্ষয়ক্ষতি তাকে বহন করতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তিগত পর্যায়ে ক্ষতিটা বেশি হয়ে থাকে, এমনকি আমাদের অর্থনৈতিকভাবেও কিন্তু আমরা বিরাট ক্ষতির সম্মুখীন হয়। তো দেখা যাচ্ছে যে আমাদের এত ফসল উৎপাদন হবে, এখানে এত মাছ উৎপাদন হবে,
এতগুলো গবাদি পশু আছে, এতগুলো আমাদের ফলমূল, তরিতরকারি, আমাদের রবি শস্য উৎপাদন হবে, কিন্তু এই আইলার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বিরাট অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে বলে আমি মনে করি। জি, ডক্টর মামুন আহমেদ, একই প্রশ্ন আপনার কাছেও করতে চাই যে আমরা যখন দেখি আসলে ঘূর্ণিঝড় একের পর এক, বিশেষ করে আমরা যদি সিডার, আইলা কিংবা অন্য ঘূর্ণিঝড়ের কথা বলি, তখন ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু এখন সময় যত যাচ্ছে হয়তো ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণটা কিছুটা হলেও কমছে, যদিও এটাতে আসলে কি ঘটনা ঘটবে সেটা ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর বা ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই ক্ষয়ক্ষতি কমাতে সরকার এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছে সেটা আসলেই কতটা কাঙ্ক্ষিত বা কতটা পর্যাপ্ত, বা আশ্রয় কেন্দ্রে লোককে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিমাণে মানুষকে সেই ধরনের আশারূপ সাড়া দিতে পেরেছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন এবং প্রফেসর নিজামুল হক যেভাবে বলছিলেন, এটা তো আসলে প্রাকৃতিক দুর্যোগ, তাই না? তো প্রাকৃতিক দুর্যোগে যেটা হয়, ক্ষয়ক্ষতি হয়, জানমালের ক্ষয়ক্ষতি হয়। তো জানমালের ক্ষয়ক্ষতি যেভাবে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা যেটা জানি, জানমালের ক্ষয়ক্ষতি কমানোর জন্য অথবা পরবর্তী রেস্কিউ অপারেশন থেকে শুরু করে বাকিগুলো করার জন্য সরকারের বিভিন্ন ধরনের প্রস্তুতি থাকে। আমি আজকেও লক্ষ্য করলাম যে আমাদের ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় যেটা আছে, ওনারা বারবার এক্সপ্রেস করছিলেন যে ওনারা এক ধরনের প্রস্তুতি রেখেছেন, কিন্তু একটা বোধহয় এই প্রাকৃতিক দুর্যোগ রেখাতে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে প্রবল ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে, এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা হচ্ছে কি, এটা শক্তি সঞ্চয় করে উপকূলে আঘাত হানা এই সময় পাওয়া যায় খুব কম। এই অল্প সময়ের মধ্যে আমাদের যে ধরেন যে নেটওয়ার্ক আছে, যে প্রস্তুতি, রেস্কিউ অপারেশন এবং পরবর্তীতে আপনার খাদ্য সরবরাহ থেকে শুরু করে বিভিন্ন অপারেশন চালানোর জন্য পরবর্তীতে বা সেগুলোর জন্য যে প্রস্তুতি থাকার প্রয়োজন, সেটা পাওয়ার জন্য যথেষ্ট সময় বোধহয় ওনারা পান নাই। আমি ওনাদের কথায় যেটুকু বুঝতে পারলাম আর কি। তারপরও আজ থেকে 20-25 বছর আগে যখন এরকম ন্যাচারাল ক্যালামিটি বাংলাদেশে হতো, তখনকার তুলনায় নিশ্চয়ই আমাদের সক্ষমতা অনেক বেড়েছে, প্রস্তুতি অনেক বেড়েছে, নেটওয়ার্কিং অনেক বেড়েছে। এই সবগুলোকে বিবেচনায় রেখে আমরা অভিজ্ঞতা বেড়েছে যারা রেস্কিউ অপারেশন করে এবং পরবর্তীতে যারা এইসব কাজগুলোর সাথে জড়িত থাকে, তাদের অভিজ্ঞতা বেড়েছে। তো যার ফলে আমরা প্রত্যাশা করতে চাই যে প্রস্তুতি যা নেওয়া হয়েছে তা যদি যথাযথভাবে কাজ করে। এবং আমি একটা কথা সাথে সাথে বলতে চাই, সেটা হচ্ছে এখানে যদি কোনো প্রকার দুর্নীতি যদি না হয়, তাহলে আমরা প্রত্যাশা করতে চাই যে জানমালের ক্ষয়ক্ষতি ন্যাচারাল ক্যালামিটির কারণে যা হয় সেটা মিনিমাম পর্যায়ে থাকবে এবং সরকারের পক্ষ থেকে সহায়তার মধ্যে দিয়ে যারা ভিকটিম আছে তারা নিশ্চয়ই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ। আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে প্রশ্ন করতে চাই, একটা অভিযোগ রয়েছে যে বড় যখন ঘূর্ণিঝড় হয় তখন ব্যাপক পরিমাণে সহায়তা হয়তো বাইরে থেকেও আসে, ইভেন সরকারের বিভিন্ন পদক্ষেপ থেকে, বিভিন্ন ফান্ড থেকেও তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হয়, কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণে লোকজন হয়তো পায় না। কারণটা কি একমাত্র দুর্নীতি না অন্য কোনো? দেখুন, রিলিফের গম, আমাদের দেশে একটা প্রচলিত পুরনো কথা আছে না, যে রিলিফের গম এটা তছনছ করা হয় না। এইসব বিশেষ করে এইসব যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, প্রাকৃতিক দুর্যোগের সময় যে ধরনের খাদ্য সহায়তা থেকে শুরু করে তারপর ঘরবাড়ি যখন আপনার ভেঙে পড়ে, এগুলো মেরামত করার জন্য যখন সহায়তা দেওয়া হয়, এটা যথাযথভাবে আপনার যারা ভিকটিম তাদের কাছে পৌঁছায় নেয়। এইটা আমাদের এখানে এক ধরনের আপনি বলতে পারেন ঐতিহ্য। বাংলাদেশের যারা এই অপারেশনের সাথে যারা জড়িত থাকে, এই আপনার পাবলিক রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারা থাকে, তাদের সম্পর্কে এই ধরনের নেতিবাচক মনোভাব সাধারণ মানুষের আছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। তবে এটুকু বলতে পারি যে সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আপনার ম্যানেজারিয়াল স্কিল বেড়েছে, ম্যানেজমেন্ট সিস্টেমের নেটওয়ার্ক সব কিছুই অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, ইমপ্রোভাইজড হয়েছে আগের চাইতে অনেক বেশি। তো সব কিছু মিলিয়ে আমরা প্রত্যাশাই করতে পারি যে অতীত অভিজ্ঞতা থেকে আমরা শিখব, যার ফলে ওই যে বললাম, যাতে করে কোনো প্রকার এখানে দুর্নীতি যদি না হয়, এবং যদি প্রপারলি যে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এবং দায়িত্বশীলতার সাথে সব কিছু যদি হয়, তাহলে নিশ্চয়ই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে এবং মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে যারা ভিকটিমাইজড হবে। আমি এই প্রসঙ্গে একটু বলি, ডক্টর মামুন সাহেব যেটা বলেছেন যে
কিছু নেতিবাচক প্রবাদ আছে অনেকের, যারা মানে সংসদ সদস্য বা উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ওই অঞ্চলগুলোতে যেখানে এই সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে। আরেকটা কথা আপনি বলেছেন যে ত্রাণ সামগ্রী বিভিন্ন দেশ থেকে আসে। আসলে আমরা লক্ষ্য করেছি যে গত কয়েক বছর আমরা এত অর্থনৈতিকভাবে আমাদের সমৃদ্ধির কারণেই আগে একসময় আমরা দেখেছি যে 80-র দশকে 90-র দশকে আমরা যখন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন দেখেছি যে আমাদের এখানে বন্যা হলো, তারা ত্রাণ সামগ্রী নিয়ে সৌদি আরব থেকে, তারপর মিডল ইস্ট থেকে, ইরাক থেকে, ইউরোপ থেকে বড় প্লেন আসতেছে চার্টার্ড করে আমাদের খাদ্য সামগ্রী, কম্বল, তারপর দেওয়া ওষুধ নিয়ে। এখন আমাদের কিন্তু অতটা প্রয়োজন হয় না। আর আমরা এখন এই যে ডিজাস্টার মোকাবিলা বিশ্ব ব্যবস্থাপনা আর আজকের বিশ্ব ব্যবস্থা তো একটু ডিফারেন্ট। তখন আমরাও সেগুলো, আমাদের গভর্নমেন্ট, তখনকার গভর্নমেন্ট সেগুলো ওয়েলকাম করতো। হ্যাঁ, এখন আবার সেটা হয়তো ওয়েলকাম করার প্রয়োজন হচ্ছে না, সেটাই বলছি আর কি। আর এখন আমরা আমাদের এখন এই যে করাপশনের সক্ষমতাও বেড়েছে, আর করাপশনের কথা যেটা বলছে, একসময় সে বদনামগুলো ছিল, এটা আমি মনে করি যে এখন আমাদের সক্ষমতা বাড়াতে এখন আর এই ধরনের ত্রাণ সামগ্রী বা হয়তো কিছু কিছু ব্যর্থ কোথাও কোথাও ঘটতে পারে, কিন্তু ব্যাপক আকারে কিন্তু সেটা আর এখন হচ্ছে না বলে আমি মনে করি। জি, আমরা আজকে যে ঘটনা দেখেছি, 2 জন মারা গেছেন, আশ্রয় কেন্দ্রে উঠেছেন প্রায় 8 লাখের মতো মানুষ, কিন্তু এত কিছুর পরেও এমন দুর্যোগে কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে আসতে চান না। মানে এই ধরনের মানসিকতাটা কেন, মানে বারবার বলার পরেও? আসলে মানুষ, এখন আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি, তো মানুষের মধ্যে ওই যে তৎক্ষণাৎ যেটা করা উচিত মানুষ কিন্তু সেটা করতে চায় না। মনে করলো যে হয়তো বা এরকম ধরনের আরও যেন আইলার কথা বললেন, সিডোরের কথা বললেন, অতীতে দেখা গেছে যে আমরা যে বিপদ সংকেতগুলো দেখাচ্ছি সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে এটার ফ্লোটা এসে একটা পর্যায়ে হয়তো দেখা যাচ্ছে যে আমাদের এখান দিয়ে না গিয়ে পাশ দিয়ে চলে গেল, পশ্চিমবঙ্গ দিয়ে চলে গেল। মানুষ মনে করে যে, কারণ এখন তো মানুষ প্রতিনিয়ত টেলিভিশন, রেডিও, একসময় রেডিও শুনতো, এখন টেলিভিশন মিডিয়ার মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছে কি হচ্ছে, হয়তো ভাবতেছে সে হয়তো তেমন কিছু একটা হবে না। এ ধরনের সাহসিকতার কারণে আরেক ধরনের সিনসিয়ারিটির অভাব, যে আমাকে এখন এখানেই যেতে হবে, এখানে করতে হবে, আমাকে ধরে আনতে হবে কেন, আমাকে বারবার মাইকিং করতে হবে কেন। আমার মনে হয় এটা কিন্তু মানুষের অজ্ঞতা এবং সে সচেতনতার মধ্যে মানুষকে আসা উচিত বলে আমি মনে করি। জি, ডক্টর মামুন, বিশ্বের অনেক দেশে দেখা যায় বড় বড় ঘূর্ণিঝড় হয়, বড় বড় সাইক্লোন হয়, ইউরোপ আমেরিকার মতো দেশেও হয়, কিন্তু সেইখানে যেভাবে তাৎক্ষণিকভাবে তাদের পুনর্বাসন করা কিংবা তাদের সহায়তায় এগিয়ে যাওয়ার ব্যাপার ঘটনা ঘটে থাকে, আমরা আসলে সেই জায়গায় যাওয়ার মতো বা সেই ধরনের পদক্ষেপ, স্বাভাবিক, ওদের সক্ষমতা আর আমাদের সক্ষমতা একরকম না। আমরা প্রতি বছর যে ধরনের ন্যাচারাল ক্যালামিটির এক্সপিরিয়েন্স করি, ওদের এক্সপিরিয়েন্স একটু ভিন্ন রকমের, যার ফলে ওদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি ভিন্ন রকমের। আমাদের এখানে যেটা হয়, তারপরও আমাদের একটা ম্যানেজারিয়াল স্কিলের দিক থেকে চিন্তা করলে হয় কি, আমাদের এখানে তো সবসময় হচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা করা হয়, মানে আপনার প্রোঅ্যাক্টিভ মেজার নেওয়া বা দীর্ঘমেয়াদে চিন্তা করে কোনো একটা কিছু প্রস্তুত করা, সেই ধরনের ম্যানেজমেন্ট সিস্টেম তো আমাদের এখানে নাই না। ওদের ওখানে হচ্ছে যেটা হচ্ছে, ওরা টেকসই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারে, সেটা বাস্তবায়নের জন্য সে সুযোগও তাদের আছে, সে সক্ষমতা তাদের আছে। সেদিক থেকে হয়তো সক্ষমতার দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে, কিন্তু আমরা প্রাকৃতিক দুর্যোগ বারবারই আমাদেরকে হানা দেয়। এটা আমাদের আসলে আপনি প্রতি বছরই তো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। তবে একটা কথা আমাদেরকে স্বীকার করতে হবে, আজ থেকে 20-30 বছর আগের তুলনায় এখন আমাদের সক্ষমতা অনেক বেড়েছে। এখন প্রয়োজন হচ্ছে সক্ষমতাটাকে যথাযথভাবে ব্যবহার করা, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা সততার সাথে, ন্যায্যতার সাথে এবং দুর্নীতিমুক্তভাবে। এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই। আজকে সাবেক আইজিপি বেনজির এবং তার স্ত্রী সন্তানের নামে থাকা আরও 113টি দলিলের সম্পদ এবং গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। আমরা কয়েকদিন আগে একই রকম দেখেছি, 345 বিঘা জমি এবং 33টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছিল। আসলে সাবেক একজন আইজিপি, এই যে শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা, তার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নিতে হচ্ছে কেন? আসলে এই অনিয়ম বা অঢেল সম্পদের পাহাড়ি বা হলো কিভাবে? এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনকও বটে। এটা পুলিশ বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করতেন আইজিপি সাহেব, সাবেক আইজিপি বেনজির আহমদ সাহেব। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও ছিলেন বটে। তো আমি যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে উনি একটা সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশে যোগদান করেছেন, এমনকি কর্মক্ষেত্রে পর্যায়ে উনি প্রমোশন পেয়েছেন। উনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন, উনি র্যাবের ডিজি ছিলেন, এমনকি পুলিশের সর্বোচ্চ পদমর্যাদায় উনি আইজিপি হয়েছেন এবং পুলিশ পদকও পেয়েছেন।
কিন্তু ওনার থেকে গত কয়েকদিন থেকে পত্র পত্রিকার মাধ্যমে এমন আজকে আমি কয়েকটা মিডিয়া দেখলাম যে মিডিয়াতে বারবারে ওনাকে, ওনার পরিবারকে বা ওনার বিভিন্ন কার্যকলাপ এবং দুদকের আইনজীবীর কথাও শুনলাম। এটা খুবই দুঃখজনক। আমাদের একজন পুলিশ কর্মকর্তা বা সরকারি কর্মকর্তা বা আমরা যেখানে যে দায়িত্বগুলো পালন করছি, আমার কতটুকু সক্ষমতা, আমি কতটুকু বেতন পাচ্ছি এবং কতটুকু সুযোগ সুবিধা সরকার থেকে পাচ্ছি, সেটাই তো আমার হওয়া উচিত, সেটাই আমার বাঞ্ছনীয়। এখন বেনজির সাহেবের যদি পরিবার অর্থনৈতিকভাবে আগে ওনার বাবার বা ওনার ভাইদের বা ওনার পারিবারিক কোনো ব্যবসা থাকতো, তাহলে সেটা আমরা বলতে পারতাম যে না, পারিবারিক উনি এরকম একটা দণ্ডাঢ্য পরিবার থেকে এসেছে, ওনাদের এত কিছু আছে। এখন আমরা দেখছি হঠাৎ করে সেগুলো তদন্ত সাপেক্ষে এখন যদি এটা জব্দ করা হচ্ছে, বলা হচ্ছে, দুদক দেখতেছে। যদি সত্যিকার অর্থে, যেমন আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহোদয় গত 2 দিন আগে বলেছিলেন যে বেনজির সাহেব বা আমাদের কেউ আইনের ঊর্ধ্বে না, এবং আমাদের সেনাপ্রধান সাবেক আজিজ সাহেবের কথাও বলেছিলেন। যদি সত্যিকার অর্থে যেটা প্রমাণ করতে পারে যে ওনারা এগুলো করেছে, দুর্নীতি করেছে বা করাপশন করেছে, সেক্ষেত্রে কাউকে জিরো টলারেন্স সরকারের। এবং মাননীয় প্রধানমন্ত্রীও সে ব্যাপারে, করাপশনের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীও জিরো টলারেন্স আছে। আমি মনে করি যে সাবেক আইজিপির বিরুদ্ধে যে তদন্ত হচ্ছে এবং যেগুলো মানে দুদক তদন্ত করছে এবং দুদকের আইনজীবী থেকে যেটা পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, এটা একটা আমাদের আসলে পুলিশ প্রশাসনেরও একটা মানে আপনার কি বলবো, যে এরকম একটা ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ যখন আসে, তখন এই আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন, আরও অন্যান্য সংস্থাগুলোও আছেন, সবাই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে উনি এটা করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমি নিজে ব্যক্তিগতভাবে একজন আইজিপিকে জানি, প্রয়াত শাহজাহান সাহেব, উনি অত্যন্ত নিষ্ঠার সাথে উনিও ঢাকা মহানগরের কমিশনার ছিলেন। আমরা গুলশানে ওনার বাসায় যেতাম, সরকারি একটা বাসা উনি পেয়েছে কবরস্থানের, বনানী কবরস্থানের সাথে, গুলশান বনানী কবরস্থানের সাথে ওনার বাসা। কিন্তু শাহজাহান সাহেবকেও দেখেছি আইজিপির দায়িত্ব পালন অত্যন্ত সততার সাথে, নিষ্ঠার সাথে। এমনকি ওনাকে দেখেছি ওনার বাসায় যদি আপনি যেতেন, যে মনে হচ্ছে যে উনি চাকরি করতেছে, আমি চাকরি করতেছি, আমি কি করবো, আমি তোমার জন্য কিছু করতে। অনেক সময় অনেক তদবিরে যেত, উনি সেটাও করতে চেতেন না। বলে গেল কয়েক বছরে এই টেন্ডেন্সিটা আরো বেড়েছে না, সেটা আমি বললাম যে এক্সাম্পল দিলাম, তো সেই এক্সাম্পলটা তো বেনজির সাহেবের বেলায় হচ্ছে না। তো আমি মনে করি যে এটা তদন্ত সাপেক্ষে আসবে, সেভাবে আমি কোনো মন্তব্য করব না। যেহেতু মানে আপনার দুদক তদন্ত করছে, ওনারা খতিয়ে দেখছে, তদন্ত সাপেক্ষে যদি প্রমাণিত হয় যে উনি করেছেন, সেক্ষেত্রে আইনের ঊর্ধ্বে তো কেউ না। আর যদি যেটা প্রমাণিত হয় না, ওনার বিরুদ্ধে বিভিন্নভাবে প্রপাগান্ডা করা হয়েছে বা ওনার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, সেটা ভিন্ন কথা। তো আমরা মনে করি যে এটা তদন্ত সাপেক্ষে আইনশৃঙ্খলা বাহিনী এবং দুদকের মাধ্যমেই আমরা সঠিক তথ্যগুলো পাবো বলে আমি মনে করি। আপনার কি কোনোভাবে মনে হয় যে এটা এক ধরনের প্রপাগান্ডা? না, প্রপাগান্ডা তো আংশিকভাবে আমি এটা প্রপাগান্ডা বলবো না। কিছু তো সত্য না হলে তো এত কিছু, একজন সম্বন্ধে এতগুলো দলিল জব্দ করা হলো, এতগুলো ফ্ল্যাট জব্দ করা হলো, সেটা তো কিছু তার সত্যতা তো আছে। তা আমি বলছি যে তদন্ত সাপেক্ষে সবকিছু বের হয়ে আসবে বলে আমি মনে করি। জি, আমরা যেটা দেখে থাকি যে আসলে সরকার দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের, সরকারের মন্ত্রীরাই বলছেন তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তারাই বলছেন নানাভাবে যেই হোক ক্ষমতায় আইনের ঊর্ধ্বে না, এমনকি দুদকও বেশ সক্রিয়। কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখছি যে বিশেষ করে যারা অবসরে যান তাদেরই হয়তো সম্পদের খোঁজে দুদক নামে। তাহলে ক্ষমতায় থাকতে এই সম্পদ তো ক্ষমতায় থাকতেই হয়েছে, তখন কি আসলে সুপারভিশন থাকে না? আপনি আমাকে জিজ্ঞেস করছেন? জি জি জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, আপনি এই যে 100 কতটা বললেন? 113টি 113টা জব্দ করা হচ্ছে আজকে। 113টি দলিলের সম্পদ। এটা কি গতকালকে যে জব্দ করা হচ্ছে তার অতিরিক্ত নতুন করে? তার মানে হচ্ছে কি পরিমাণের সম্পদ একজন সরকারি কর্মকর্তা তার চাকরি জীবনে তিনি অর্জন করেছেন, রাইট? তো চাকরি জীবনে যিনি যখন অর্জন করেছেন তখন সরকার তো ছিল। তার মানে হচ্ছে কি, তিনি যে পদে ছিলেন সেই পদে থেকে যে দুর্নীতি, অপকর্ম, লুটতরাজ তিনি যা করেছেন, সরকার সেটা তাকে করতে দিয়েছে। হ্যাঁ, কেন করতে দিয়েছে? কারণ হচ্ছে সরকার তাকে ব্যবহার করেছে, তিনি সরকারকে ব্যবহার করেছেন। সরকার তাকে ব্যবহার করে অনৈতিকভাবে নির্বাচনী বৈতরণী পার হয়েছে, অনৈতিক, অন্যায়ভাবে, অগণতান্ত্রিকভাবে বিরোধী দলকে দমন করেছে, রাজনীতি দমন করেছে। আর সেই সুযোগে তিনি যেটা করেছেন সেটা হলো
তিনি এই অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। এই হচ্ছে বিষয়। তাহলে তিনি যখন ক্ষমতা ছিলেন তখন সরকারের দায়িত্ব ছিল এটা নিরীক্ষণ করা, যে আমি যাকে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পদে, সরকার একটা গুরুত্বপূর্ণ পদে যিনি আসীন থাকেন, দায়িত্ব পালনকালীন সময়ে তিনি কোনো অপকর্ম করছেন কিনা সেটা দেখার, নিরীক্ষণ করার নিশ্চয়ই একটা ব্যবস্থা আছে। যাদের সেটাতে করার কথা ছিল তারা চোখ বন্ধ করেছিলেন। দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে আপনি তার কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে সে নিরীক্ষণ পদ্ধতি থেকে তাকে আড়াল করেছেন, এক হতে পারে। আর দুই হতে পারে কি, দুই হতে পারে যে ইউ আর পার্ট অফ দ্যাট, আপনি তার অংশ। এই দুইটার কোনটা, রাইট? আর তৃতীয় আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে এই ভদ্রলোক এত বেশি ক্ষমতাশালী না, যারা তাকে নিরীক্ষণ করার কথা, যারা তার উপরে তাকে কন্ট্রোল করার কথা আর কি না, তারা কন্ট্রোল করার ক্ষমতাই তখন রাখে নাই সে যখন ক্ষমতায় ছিল, রাইট? এখন তিনি ক্ষমতায় নাই, হ্যাঁ, কিন্তু ব্যক্তি তো অন্যায় করে নাই, রাইট? ব্যক্তিগতভাবে যে তিনি ক্ষমতায় থেকে রাষ্ট্রের একটা পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে থেকে তিনি এই অপকর্মগুলো করেছেন, করতে পেরেছেন, করার সুযোগটা পেয়েছেন, রাইট? এখন সরকার যদি বলে যে এই দায় আমার নয়, কোনোভাবে সরকার সে দায় এড়াতে পারে না। হ্যাঁ, আমরা এটা আমাদেরকে আসলে গত কয়েকদিন পর্যন্ত কয়েকটা বিষয় খবর, যেমন ব্যানার্জি সাহেবের কথা, তারপর সাবেক সেনাপ্রধানের কথা, এবং আরেকজন পার্লামেন্ট মেম্বার যিনি হত্যা শিকার হয়েছেন পার্শ্ববর্তী দেশে গিয়ে, এই বিষয়গুলো যখন পত্রপত্রিকায় আসে তখন আমাদের মনে একটা প্রশ্ন জাগে আসলে, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে, সরকারের, রাজনীতিতে, বিভিন্ন বাহিনীর গুরুত্বপূর্ণ পদে যারা অধিষ্ঠিত আছেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য আসলে কীরকম, রাইট? কী করে এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষগুলো এত গুরুত্বপূর্ণ সরকারি এবং রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ পদে কীভাবে বসবার সুযোগ পায়, কারা তাদেরকে এই সুযোগ করে দেয় এবং কেন এই সুযোগটা করে দেয়, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি ব্যানার্জি সাহেব সম্পর্কে একটা কথা বলি, সেটা হচ্ছে উনি কিন্তু শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন, আপনারা জানেন কিনা জানি না, রাইট? সরকার বলছে আমাদের কোনো দায় নাই, তাহলে শুদ্ধাচার পুরস্কারটা দিয়েছেন কিভাবে? শুদ্ধাচার পুরস্কারটা যখন তাকে দিয়েছেন তার আগে নিশ্চয়ই একটা ভেরিফিকেশন হয়েছে তিনি কি কি কাজের জন্য তাকে আপনি শুদ্ধাচার পুরস্কারটা দিয়েছেন, তাই না? তখন যখন ভেরিফিকেশনটা হয়েছিল তখন কি একবারও আপনাদের এই জিনিসগুলো আপনাদের চোখে আসে নাই? সরকারের পক্ষ থেকে সেটা করা হয় নাই? ওকে, এই ভদ্রলোক একটা পিএইচডি ডিগ্রি আছে, আপনারা জানেন কিনা জানি না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় থেকে একটা পিএইচডি ডিগ্রি কিন্তু তিনি করেছেন। কখন? তিনি যখন র্যাবের ডিজি ছিলেন অথবা পুলিশের আইজি ছিলেন। তার মানে হচ্ছে কি 24/7 র্যাবের ডিজি অথবা পুলিশের আইজিপি 24/7 জব কিন্তু, রাইট? মোর দ্যান দ্যাট 365 ডেজ তাদেরকে ব্যস্ত থাকতে হয় লাইক এনিথিং। এরকম ব্যস্ততার একটা চাকরি করেও কোনো প্রকার ছুটি না নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় থেকে তিনি একটা পিএইচডি ডিগ্রি কিন্তু পেয়েছেন, ঠিক আছে? আমার ভাবতে অবাক লাগে, আমরা যখন পিএইচডি করেছি 30 বছর আগে, এখন থেকে 30 বছর আগে যখন আমি পিএইচডি করেছি, তখন আমাদের কখন দিন হয়েছে কখন রাত হয়েছে আমরা জানতাম না, রাইট? কারণ এত ব্যস্ততা, এত টেনশন, এত আপনার পড়াশোনার মধ্যে থাকতে হতো। অথচ ফুল টাইম একটা চাকরি করে না তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, তাও ইংরেজি সাহিত্যে, যে সাহিত্যের ছাত্র তিনি, বেসিক ডিগ্রি তার চেয়ে ভিন্ন একটা সাবজেক্টে, ভিন্ন একটা ইয়েতে, সেটাও কি এক ধরনের প্রভাব দেখিয়ে? আন্ডারস্ট্যান্ডেবল। তাহলে এই প্রভাব যদি শিক্ষা প্রতিষ্ঠানে খাটানো যায়, যদি না খাটানো যেত তাহলে আমরা খুশি হতাম। আমি জানি না সেটা কিভাবে সম্ভব হয়েছে, রাইট? কিন্তু আমার কাছে আশ্চর্য লেগেছে, একটা মানুষ কতটুকু সুপার ট্যালেন্টেড হলে কোনো প্রকার ছুটি না নিয়ে 24/7 একটা জব করে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরও এরকম একটা ডিগ্রি উনি অর্জন করতে পারেন, রাইট? এটাকে আমার কাছে স্বাভাবিক মনে হয় না, ঠিক আছে? এই মানুষগুলো যেটা করেছে সেটা হচ্ছে রাষ্ট্রের তাদের ক্ষমতার দাপট দেখিয়ে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, আমাদের যে ভ্যালু সিস্টেম যেটা আছে, রাইট, থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে এথিক্যাল যে বুনিয়াদটা ছিল তাকে সম্পূর্ণরূপে শ্যাটার করে ফেলেছে এরা, রাইট? একটা সোসাইটিতে একটা ফ্যাব্রিক থাকে, রাইট? একটা সেই ফ্যাব্রিকটা
সবকিছু ধ্বংস করে দিয়েছে, রাইট? আমি একটু বলি নিজাম ভাই, আপনার মনে থাকতে পারে আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের শেষের দিকে রহিম সাহেব বলে একজন এডিশনাল আইজিপি ছিলেন, রাইট? উনি কথা প্রসঙ্গে তখন একদিন আমাদের পারিবারিক বন্ধুত্ব ছিল আমাদের পরিবারের সাথে, সেই কারণে উনি একজন কথা প্রসঙ্গে একবার বলছিলেন আর কি, হ্যাঁ, জাস্ট গল্পের ছলে বলছিলেন তখনকার দিনে যে আজকাল শোনা যায় এসপিরাও ঘুষ খায়, উনি বলছিলেন আর কি, হ্যাঁ, এটা 30 বছর আগের গল্প। বলছে আজকাল শুনি যে এসপিরাও ঘুষ খায়। দেখেন, এসপিরাও যদি ঘুষ খায় তাহলে একটা দেশ চলতে পারে? বলেন, দেশ চলবে কিভাবে? আর একজন আইজিপি, পুলিশের আইজিপি, ও যিনি সবকিছু নিয়ন্ত্রণ করবার, সবকিছু দেখভাল করার দায়িত্ব যার ছিল, তার সম্পর্কে আসে সম্পদ অর্জনের, যেটা একটা উপজেলার সমান প্রায়, রাইট? যে পরিমাণ সম্পদের কথা প্রায় একটা উপজেলার সমান, কি করে সম্ভব? সো ইটস লাইক 30 ইয়ার্স, 30 বছর। কিন্তু এর মধ্যেও অনেক, নিজাম সাহেব যেভাবে বলছিলেন, এর মধ্যেও অনেক আইজিপিকে আমি ব্যক্তিগতভাবে চিনি। একজন আইজিপি আছেন, আমি খুব সজ্জন ব্যক্তি, খোদাবক্স চৌধুরী, তারপর ওনারা খুব কম চমৎকার মানুষ, ওনাদেরকে কখনো আমি দেখি নাই, কখনো মনে হয় নাই যে এই লোকগুলো এইভাবে ক্ষমতার দাপট দেখিয়ে এই ধরনের করতে পেরেছেন বা করবেন না। আমি জানি না। আনোয়ার ইকবাল সাহেব প্রয়াত তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ছিলেন, তারপর আমাদের কাইম সাহেব, হ্যাঁ, ওনার কত জেন্টলম্যান তারা আর কি, হ্যাঁ, মানে ক্ষমতার একটা দাপট দেখিয়ে একটা রাষ্ট্রযন্ত্রের সবকিছু তছনছ করে দেওয়ার যে একটা প্রবণতা, আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ব্যক্তি হিসেবে একটা মানুষ করার প্রবণতা দেখাতে পারে, কিন্তু সরকার, রাষ্ট্র তাকে অ্যালাউ করলো কি করে? কিসের বিনিময়ে সরকার সেটা অ্যালাউ করলো? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন। আচ্ছা, মামুন ভাই যে একটা কথা বললেন যে বেনজির সাহেব যে পিএইচডিটা করেছে আমাদের বিজনেস ফ্যাকাল্টি থেকে, উনি যদি ইংলিশ বিভাগের ছাত্র ছিলেন, সেখানে বিশ্ববিদ্যালয়ের কতগুলো নিয়ম ক্রাইটেরিয়া আছে সেটা ফলো করেই উনি কিন্তু আমাদের বিজনেস ফ্যাকাল্টি ভর্তি হয়েছেন। এমনকি আমি নিজেই প্রত্যক্ষভাবে ওনাকে দেখেছি যে প্রত্যেক সময় সন্ধ্যার পর আসি উনি ক্লাস করতেন। উনি সরাসরি ডিবিএ ডিগ্রি কমার্স ফ্যাকাল্টিতে করেছেন, এবং কিছু কিছু ক্লাস করতে হতো সন্ধ্যার পরে। আমি ওনাকে নিজেই ব্যক্তিগতভাবে দেখেছি যে সন্ধ্যার পরে এসে উনি সে ক্লাসগুলো করেছেন। আমি যে বিজনেস ফ্যাকাল্টি তৎকালীন ডিন আমাদের বন্ধু, ওনাকে দেখেছি যে মানে ওনার পরীক্ষা নিচ্ছেন। তো সেগুলো হয়তো আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন অনেকগুলো নীতি নৈতিকতার মধ্যে আমরা এনেছি যে এই ছুটি লাগবে, ওই ছুটি লাগবে, এত 1 বছর ছুটি ছাড়া আপনি পিএইচডি করতে পারবেন না। হয়তো বা তখন ওই সময় আমাদের হয়তো আইনটা তো কঠোর ছিল না, শিথিলতা করা হয় না হয়তো, বা উনাকে পার্ট টাইম উনি ক্লাসগুলো করার সুযোগ পেয়েছে, কিছু ক্লাস করতে হতো, সেই নিয়মের মধ্যে চকে থেকেই কিন্তু উনি কাজটি করেছে। কারণ বিশ্ববিদ্যালয়ে উনি যত প্রভাবশালী হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রভাবশালী, সে তো ছাত্র হিসাবে এখানে আসতেছে, উনি একজন আইজিপি হিসেবে আসতেছে না, তো উনি ওনার প্রভাব শিক্ষকদের উপর করবে, এটা আই ডোন্ট বিলিভ, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে উনি হয়তো আপনারা তদন্ত করেও দেখতে পারেন উনি সিস্টেমটা ফলো করে হয়তো ডিগ্রিটা করেছে, এবং ওনার করাপশান বা ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে দুদক, সেগুলো ভিন্ন কথা, কিন্তু আমি ডিগ্রির ব্যাপারটা আমি এটুকুই বলবো। জি, এই করাপশনের পরে আলোচনা করবো, একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। জি জি, আর দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আরেকবার স্বাগত নিউজ এন্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া এবং আছেন অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। আমরা বিরতির আগে কথা বলছিলাম ডক্টর নিজামুল হক ভূঁইয়ার সঙ্গে। আপনার কাছে যে বিষয়টি বিরতির আগে বেনজির নিয়ে আলোচনা হচ্ছিল, আসলে যার দেখভাল করার দায়িত্ব, যার হয়তো সবকিছু সুপারভিশনের দায়িত্ব ছিল, তিনিই করাপশনের মালিক। যেটা ডক্টর মামুন বলছিলেন, নির্বাচনী বৈতরণী পার হতেই হয়তো তাকে এটা করতে দেওয়া হয়েছে বা এই সুযোগটা করতে দেওয়া হয়েছে। এর দায় কি আসলে সরকার এড়াতে পারে? আমি মনে করি যে উনি নির্বাচনকালীন সময় আইজিপির দায়িত্ব পালন করেন নাই। উনি যখন ছিল র্যাবের ডিজি 18 সালের নির্বাচনে, তা আমি যেটা মনে করি যে উনি ওনার দায়িত্ব পালন করেন একজন র্যাবের ডিজি হিসাবে। উনি সম্পদের পাহাড় করেছে না করেছে ওটা তো সরকারের দেখার বিষয় না। সরকারের দায়িত্ব পালন করার যে দায়িত্বটুকু, উনি সেই দায়িত্ব নির্বাচনে এলাকাতে ওনার র্যাবের বাহিনী গিয়েছে, যেখানে যেখানে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ করছে সেখানে দেখভাল করেছে, বা সেটাই হলো ওনার দায়িত্ব। এখন উনি সরকারের সুবিধা নিয়ে উনি পাহাড়ের সম্পদ করেছে, আমি এটার সাথে একমত পোষণ করি না। তাছাড়া উনি আইজিপি থেকে রিটায়ার্ড হওয়ার পরে প্রায় 3-4 বছর পরেই হঠাৎ করে কিন্তু এই জিনিসগুলো এসেছে।
আর একটা জিনিস হতে পারে যে এই যে 3-4 বছর উনি পুলিশ থেকে রিটায়ার্ড করার পর দিয়ে উনি হয়তোবা বিভিন্নভাবে ওনার পারিবারিক জমানো টাকা বা বিভিন্ন জায়গা থেকে উনি হয়তোবা কিছু করছে, সেক্ষেত্রে কেন এই জিনিসগুলো আগে আসলো না কেন? আগে তো ধরেন মনে করেন গোয়েন্দা সংস্থার লোকেরা ছিল, শুধু পুলিশের পিছনে তো আমাদের NSI আছে, আমাদের DGFI আছে, বিভিন্নভাবে আছে, সেখানেও তো তারা আজ করতে পারতো, গভর্নমেন্টকে নলেজ দিতে পারতো যে উনি এগুলো করছে। বা আমরা দেখেছি যে সরকারি কর্মকর্তারা চাকরিরত অবস্থায় কিন্তু অনেকের বিরুদ্ধে দুদকে কিন্তু আমরা দেখি যে তদন্ত চলে, এমনকি তাকে সচেতন করে দেওয়া হয়। এমনকি অনেক সময় টিভি স্কলও দেখি যে অমুক এডিশনাল সেক্রেটারি বা অমুক শিক্ষক বা অমুক বিরুদ্ধে, অমুক ডাক্তার অমুকের বিরুদ্ধে এই ধরনের, বা অমুক ইঞ্জিনিয়ার বিরুদ্ধে এই ধরনের তদন্ত চলছে বা এই ধরনের অভিযোগ নিয়ে আসা হয়, এমনকি সেখানে গিয়ে পত্রিকাও চলে আসে। তা আমি মনে করি সেটা যে সরকারকে উনি হেল্প করতে গিয়ে উনি করাপশন করছে, এটার সাথে আমি একমত পোষণ করি না। এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কীভাবে সম্পদ করেছে বা সম্পদ আহরণ করেছে বা কোন সোর্স থেকে টাকা এসেছে, এটা আমি এসে উনি ভালো জানতাম না, সরকার কেন দায় নিবে এটার জন্য? ব্যক্তির বিষয়। আপনার কাছে এই প্রসঙ্গে একটু জানতে চাই যে বেনজিরের বিরুদ্ধে একসময় মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নিষেধাজ্ঞা ছিল, আমরা দেখেছি সম্প্রতি সাবেক এক সেনাপ্রধান, তার বিরুদ্ধেও মার্কিন এক নিষেধাজ্ঞা আমরা দেখেছি। আসলে শীর্ষ পদের এমন কর্মকর্তার বিরুদ্ধে যখন অনিয়ম, দুর্নীতি, অঢেল সম্পদের পাহাড়ের এসব ঘটনা ঘটে, সেইটা আসলে সমাজে কি বার্তা দেয়? একটাই বার্তা দেয়, সেটা হচ্ছে আপনি যদি গুরুত্বপূর্ণ পদে থাকেন, আইনের প্রতি আপনার যে অশ্রদ্ধা, এই অশ্রদ্ধাটা অন্যদেরকে উৎসাহিত করে আইনকে অশ্রদ্ধা করতে, আইন অমান্য করতে, অন্যদেরকে উৎসাহিত করে। এখানে যদি আপনি এটাকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করা তো অনেক দূরের কথা, এগুলো আসলে থাকবে সুদূর পরাহত, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আর আসলে এই যে দুজন কথা বললেন, দুটো বাহিনীর শীর্ষ পদে ওনারা দুজনেই ছিলেন আর কি, হ্যাঁ, এবং দুর্ভাগ্যজনকভাবে, লজ্জাজনকভাবে দুজনে কিন্তু এই স্যাংশনের আওতায় এসছেন না। এখন স্যাংশনের আওতায় যখন আসেন, তখন সেটা শুধুমাত্র যে দেশের অভ্যন্তরে আলোচনা হয় তা কিন্তু নয়, আন্তর্জাতিকভাবে সেটা আলোচনা হয়। সুতরাং এটি আমাদেরকে হেয় করে, জাতি হিসেবে আমাদেরকে হেয় করে, রাষ্ট্র হিসেবে হেয় করে, সরকারকে নিশ্চয়ই করে, আর জনগণ হিসেবে নিশ্চয়ই আমরা লজ্জিত হই, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। আর সাম্প্রতিক আলোচনাকে আমি একটু আগেও বলছিলাম, সাম্প্রতিক এগুলো যখন রিভিলড হচ্ছে, তাতে বোঝা যায় যে দেখুন, এক ধরনের তো স্ক্রিনিং প্রসেস থাকা প্রয়োজন। এই ধরনের গুরুত্বপূর্ণ পদে যারা যাবে, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করার তো একটা ব্যাপার থাকবে, রাইট? কিন্তু এই লক্ষ্য করলাম যে এই দুজনের ক্ষেত্রে, হ্যাঁ, ওনারা যখন পদে ছিলেন না, তখনও তাদের বিরুদ্ধে কিন্তু এই স্যাংশনটা জারি এসছে। থাকার পরও তখন সরকারের পক্ষ থেকে কোনো প্রকার ইনভেস্টিগেশন না করে, বরঞ্চ ইনডাইরেক্টলি তাদেরকে উৎসাহিত করা হয়েছে, রাইট? আরেকটা জিনিস হচ্ছে, স্যাংশনের আওতায় আসছেন, আওতায় আসার পর এটা কাঙ্ক্ষিত ছিল যে সরকারের পক্ষ থেকে যে কারণে স্যাংশনটা আসছে না, সেই বিষয়গুলো তদন্ত করার প্রয়োজন ছিল। সত্যিকার অর্থেই সেগুলো কিন্তু আসলে ঘটেছে কিনা, যদি ঘটে থাকে সেটার প্রতিকার করা উচিত ছিল। কিন্তু সব ক্ষেত্রে সরকার তো সেটা করেইনি, বরঞ্চ কিছু ক্ষেত্রে যেটা হয়েছে, এরকম কাউকে প্রমোট করা হয়েছে, রাইট? এই সবগুলো আসলে সবাইকে এমন একটা বার্তা দেয় যে আইনের প্রতি যদি আপনি অবজ্ঞা করেন, তাহলে কোনো সমস্যা নাই, আপনি বেপরোয়া হতে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছে এই পদক্ষেপগুলো। আমার ধারণা, যদি সেই সময় যখন স্যাংশনগুলো এসেছিল, তখন যদি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে আজকের এই বিপর্যয়ের মধ্যে ব্যক্তিগতভাবে ওনারা হয়তো পড়তেন না, আর রাষ্ট্র হিসেবে, জনগণ হিসেবে আমরা এরকম লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়তাম না। জি, আমরা আরেকটি ঘটনা রিসেন্টলি দেখেছি, খুব বেশি আলোচিত, বিশেষ করে বাংলাদেশের এমপি ভারতে খুন, যাকে ঘিরে মুখরোচক নানা বক্তব্য, এমনকি অবৈধ বাণিজ্য, স্বর্ণ চোরাচালানের মতো বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে। প্রশ্ন হচ্ছে, যারা আইন প্রণেতা, সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ভূমিকা পালন করেন, তাদের বিরুদ্ধে এমন নৈতিক অবক্ষয়ের এই অভিযোগ উঠছে কেন? ধন্যবাদ আপনাকে। আনোয়ারুল আজিম সাহেব প্রায় বোধ 13 দিন বা 10 দিন উনি নিখোঁজ হওয়ার পর ওনাকে আমরা দেখেছি যে ক্যালকাটায় একটা ফ্ল্যাটে ওনাকে নৃশংসভাবে হত্যা করা, এমনকি প্রফেশনাল কিলার দ্বারা। ওনার বাল্যকালের বন্ধু, যাকে এখন পুলিশ খুঁজছে, এমনকি আপনি দেখেন আমাদের
ডিবি ইন্টারপোলের মাধ্যমে আনার চেষ্টাও সেটাও তো চলছে। সেটাও তো আমরা অনেক সময় অনেক কিছু বলে থেকে কতটুকু আনা যাবে সেটা পরের ব্যাপার। কারণ সে যদি লিগেলি যদি আমেরিকাতে তার লিগেলিটি থাকে তখন আমেরিকান সরকারও তো তাকে মানে হয়তো বা আমাদেরকে হয়তো সহযোগিতা নাও তো করতে পারে। আমরা দেখি যে বঙ্গবন্ধু হত্যাকারীরা আমেরিকাতে আসে না, কানাডাতে আসে না, আমরা আনতে পারছি না। কিন্তু যেই ঘটনাটা যে নৃশংসভাবে আমাদের একজন সংসদ সদস্য স্বাধীনতার 52 বছর পরে এই ধরনের ঘটনা বোধহয় আর পরবর্তীতে ঘটে নাই। এমন যে নৃশংসভাবে ওনাকে হত্যা করা হলো, আমরা সম্প্রতি ওনার সম্বন্ধে যেগুলো জানতে পাচ্ছি যে উনি জানতে পেরেছি যে উনি এই স্বর্ণ চোরাচালানের সাথে ছিল। 2007 সালে ওনার বিরুদ্ধে অভিযোগ এসেছে, এত হাজার কোটি টাকা উনি আত্মসাৎ করেছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এমনকি মানে কিছু কিছু সম্পৃক্ততা দেখে আমরা হতবাক হয়ে যাচ্ছি। একজন সংসদ সদস্য তিনবারের নির্বাচিত, এমনকি এলাকাতে দেখেছি যে ওনার পক্ষ কিন্তু অনেক লোকজন আছে, যাকে ওনার অনেক ফলোয়ারও আছে, কিন্তু আবার বিপক্ষের লোকজনও আছে। কিন্তু আমার বক্তব্য হলো যে যারা সংসদ সদস্য হবেন ওনারা ক্লিন ইমেজের লোক হবেন, যারা আমাদের আইন প্রণেতা, মানুষ তাদেরকে রেসপেক্ট করবে এবং সে জায়গা থেকে ওনার বিরুদ্ধে অভিযোগ আসবে কেন? উনি স্বর্ণ চোরাচালানি বা উনি এলাকাতে ত্রাস করা, সন্ত্রাস করা, এমনকি বিভিন্ন ধরনের 7,000 কোটি টাকার অভিযোগ এসেছে 2007 সালে। তো এই ধরনের একজন লোক কীভাবে দলের মধ্যে এসে নমিনেশন পায়, সেটা আমাদের দলের ওই যে স্ক্রিনিংয়ের কথা মামুন ভাই যেটা বললো, সব দলেই আমার মনে হয় যে দলেই হোক না কেন আমাদের ক্লিন ইমেজের লোকেরাই কিন্তু এই সমস্ত জায়গায় আসা উচিত। এখন এটা তো এই ভাবমূর্তিটা শুধু আমাদের একজন সংসদ সদস্যের না, এটা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমাদের ডিবি টিম ভারতে গেল, তারপরে ভারত থেকে গিয়ে ভারতের পুলিশের সহযোগিতা নিচ্ছে, বহির্বিশ্বেও তো আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তো আমি মনে করি যে এই ধরনের মানে লোকজন যদি যেই দলে থাকুক না কেন, এদেরকে রাজনৈতিকভাবে আমার মনে হয় সামনের দিকে এগিয়ে দেওয়া কোনোভাবে সমীচীন বলে আমি মনে করি না। কারণ এটা দেশের ইমেজ নষ্ট হয়, এমনকি দলের ইমেজ নষ্ট হয়। এমনকি আমরা দেখেছি অনেক সময় যে কোনো দলেই কিছু কিছু মাসুলম্যান তারা প্রভাব বলয় সৃষ্টি করে সন্ত্রাস করেই দেখা যাচ্ছে যে অনেক সময় এলাকাতে অনেক ত্রাস সৃষ্টি করে, একটা পর্যায়ে কিন্তু তাদের বিপর্যয় হয়েছে। আমরা অতীতে অনেক দলেই দেখেছি যে কিছু কিছু লোকজনের খুবই নাম বলতে চাচ্ছি না এখন, যেহেতু টেলিভিশনে আমি আছি, তা আপনারা সবাই জানেন এই নামগুলো কিন্তু একসময় হারিয়ে যায়। কারণ দুইটা জিনিস আছে, একটা হলো যে আপনি খুব ক্লিন ইমেজের মানুষ হিসেবে আপনাকে মানুষ সারা জীবন মনে রাখবে, আর আপনার সন্ত্রাসের ইমেজ নিয়ে সামনে আসবেন, কিছু সময়ের জন্য মানুষ আপনাকে ভয় করবে, আপনাকে সালাম দিবে, কিন্তু আপনাকে পিছনে গালি দিবে। একটা পর্যায়ে আপনার যখনই ওই প্রভাব বলয় শক্তি শেষ হয়ে যাবে, তখন আপনাকে মানুষ ঘৃণা করবে, এমনকি এই সমস্ত মানুষগুলো ঘৃণিত হয়ে থাকে সবসময় সমাজের কাছে। এমনকি এদেরকে একটা পর্যায়ে এদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। আনোয়ার আজিম সম্পর্কে আপনি কিছু যুক্ত করতে চান? এই যে ঘটনা, যেটা আসলে এই নাম বা নামের সঙ্গে যে সন্ত্রাসের বিষয়, অবৈধ বাণিজ্যের বিষয়, কিংবা একজন জনপ্রতিনিধির ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো জড়িয়ে পড়লো কেন? এটা কি আসলে না, প্রফেসর নিজাম তো সবকিছু বললেন। আপনি বুঝতে পারেন যে ব্রুটালি কিল্ড হয়েছে, ব্রুটালি কিল্ড হওয়ার পর এর সাথে যে বিষয়গুলো চলে আসছে, যে চোরাচালান, তারপর স্বর্ণ চোরাচালান, তারপর হুন্ডি ব্যবসা, তারপর আরও কি যেন, তারপর নারীর প্রেজেন্স, সব কিছু মিলিয়ে এইটার আলোচনা যে শুধু বাংলাদেশে হচ্ছে তা কিন্তু না, সমস্ত ভারতবর্ষ জুড়ে বিভিন্ন গণমাধ্যমে এটা যেভাবে আলোচিত হচ্ছে, তাতে বাংলাদেশের একজন সংসদ সদস্যের চারিত্রিক বৈশিষ্ট্য, কী ধরনের মানুষ এখানে সংসদ সদস্য হতে পারে, তার একটা ধারণা বিশ্ববাসী জানল। এটা আমাদের জন্য প্রচণ্ডভাবেই লজ্জাস্কর একটা ব্যাপার। এমন ঘটনা কি সমাজে আরও আছে? চারপাশে আবহাওয়া দেখলে তো তাই মনে হয় যে এটাই একমাত্র নজির না, এবং হয়তো এরাই এখন হয়তো সমাজটাকে রুল করে, কিছু তো করার তো নাই না, সমাজ তো এই পর্যায়ে চলে আসছে, তাই না? আপনি ব্যবস্থাটা এরকম হয়েছে যে ইন্ডিয়াতে তো এখন ইলেকশন হচ্ছে, ভারতে তো এখন নির্বাচন হচ্ছে আর কি। নির্বাচনের মাঠে নির্বাচন নিয়েই তো আলোচনা হবার কথা সবচেয়ে বেশি, তাই না? তো নির্বাচনের সাথে সাথে এই হত্যাকাণ্ড নিয়েও আলোচনা হচ্ছে, তার কারণ এর সাথে জড়িত আছে রাজনীতি, এর সাথে জড়িত আছে আপনার
চোরা কারবারি, হ্যাঁ, আর্থিক অব্যবস্থাপনা থেকে শুরু করে এই সব কিছু জড়িত আছে আর কি। সো আমরা আসলে হচ্ছে কি, আমার মনে হয় যে দুই তিনটা এই বিষয় নিয়ে আপনি আলোকপাত করলেন, একটার পর একটা পালক লাগছে আর কি। বাংলাদেশের এই সুনাম তো আর হচ্ছে না, যে দুর্নামের একটা একটা করে পালক যুক্ত হচ্ছে আর কি। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই। বিশেষ করে আমরা দেখেছি শিক্ষকদের পেনশন কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে শিক্ষকরা আন্দোলন করছেন। নতুন সরকার একটা ব্যবস্থা চালু করছেন, কিন্তু দীর্ঘদিন পেনশন পেয়ে আসছিলেন। আন্দোলনে যেতে হলো কেন? ধন্যবাদ আপনাকে। আমাদের 2023 সালে মাননীয় প্রধানমন্ত্রী 27শে আগস্ট 4টা পেনশন স্কিম ঘোষণা করেন। সেই পেনশন স্কিমগুলো কারা, আমরা এটাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। সেটা হলো যে যারা গরিব নিরীহ তাদেরকে একটা সমতা স্কিম, তারপর সুরক্ষা স্কিম, তারপরে আপনার বেসরকারি চাকরিজীবীদের জন্য, প্রবাসীদের জন্য প্রবাসী প্রগতি, এভাবে 4টা নামে। আমরা হঠাৎ করে দেখলাম যে 13ই মার্চ একটা প্রজ্ঞাপন জারি করে, এবছর 13ই মার্চ, সেখানে প্রত্যয় নাম দিয়ে স্বশাসিত স্বায়ত্তশাসিত এর মধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছি। আমাদেরকে সেখান থেকে বাদ দিয়ে 1 জুলাই থেকে, এই যে সামনের যে 1 জুলাই থেকে নতুন যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা আসবে তারা কিন্তু সেই স্কিমের আওতায় আসবে, পুরানরা না, পুরাতন আমরা যারা আছি আমরা না। তো সেটাতে আমরা এমনিই মেধাবী শিক্ষার্থীরা আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে চলে যাচ্ছে। যখন একজন মেধাবী শিক্ষার্থী দেখবে যে বর্তমান পেনশন স্কিমের সাথে নতুন পেনশন স্কিমের অনেক বৈষম্য, সেখানে আমাদের সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য, দুইটাই আছে, তিনটাই আছে। তো সেখানে দেখুন আমাদের এখন কোনো টাকা কর্তন করা হয় না, কিন্তু নতুন স্কিমে আপনাকে 10% আপনার বেতন থেকে অথবা 5,000 টাকা আপনাকে প্রতি মাসে দিতে হবে। তারপরে আমাদের নতুন পুরাতন স্কিমে আমাদের দেখা যাচ্ছে আমরা এককালীন একটা গ্র্যাচুইটি আমরা 80 লক্ষ 81 লক্ষ টাকা একজন শিক্ষক পেয়ে থাকেন, সেখানে নতুন স্কিমে কিন্তু সেটা থাকছে না। তারপর প্রত্যেক স্কিমে বলা আছে যে এত বছর 30 বছর আপনি টাকা দিলে, অর্থাৎ আপনি চাকরি করতে পারবেন 60 বছর, সেটা বলা আছে। কিন্তু আপনি দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বয়স 65 বছর, আমাদের 16,000 শিক্ষক এখন সব, আমাদের 54টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এর মধ্যে আমাদের ফাংশনিং হলো 42টি বিশ্ববিদ্যালয়। আপনার সেখানের মধ্যে কিন্তু আমাদের বয়স হলো 65 বছর। উন্নত বিশ্বে আমাদের ডক্টর মামুন তো পিএইচডি করে আসছে বাইরে থেকে, জাপান থেকে। আপনার আমরা টরন্টো ইউনিভার্সিটিতে আমি নিজেও কিছুদিন ক্লাস করেছি, আমার অভিজ্ঞতার আলোকে বলছি, সেখানে শিক্ষকদের কোনো বয়স নেই। শিক্ষকদের বয়স হলো যে আপনার যখন আপনি রিটায়ার করতে চাবেন তখন। এবং শিক্ষকদেরকে সমাজের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি, এটা আমি কানাডাতে দেখেছি যে 2জন শিক্ষককে মন্ত্রিসভায় ডেকে নিয়েছে। তারপরে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেন যে কন্ডোলিসা রাইস, উনি একজন শিক্ষক। আপনার রামসফেল্ড, উনি উনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বুশের আমলে, কিন্তু উনি আবার শিক্ষকতায় চলে গিয়েছেন। তো অর্থাৎ শিক্ষকদেরকে কিন্তু ওই লেভেলে কিন্তু সবাই সম্মান করে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের এখানে যে এই যে প্রত্যয় স্কিমটা, তারপর সেখানে আরেকটা জিনিস বলা আছে যে আপনার নমিনি আপনি যখন মারা যাবেন আপনার নমিনি 75 বছর পর্যন্ত পেনশন পাবে। তারপর আবার 10 বছরের মধ্যে যদি মানে আপনি মারা যান, যে টাকাটা আপনি জমাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনাকে ওই টাকার লভ্যাংশ দিয়ে আপনাকে বিদায় করে দেওয়া হবে। অর্থাৎ যে আপনার বর্তমান যে পেনশন স্কিম এবং যে নতুন অনেক ডিফারেন্স। তো সুতরাং আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটা প্রত্যাখ্যান করেছে। আমরা 20 তারিখে সাংবাদিক সম্মেলন করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, অ্যাজ ওয়েল এজ আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিবও বটে। আমরা এটা প্রত্যাখ্যান করেছি। আজকে আমাদের 35টি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একযোগে, আমাদের ডক্টর মামুনও ছিল সেখানে, উনিও বক্তব্য রেখেছেন, একযোগে আমরা কিন্তু মানববন্ধন করেছি। আমরা 28 তারিখে 2 ঘন্টা কর্মবিরতি পালন করব। এমনকি 28 তারিখ থেকে যদি 3 তারিখ পর্যন্ত আমাদের দাবি মানা না হয়, আমরা 4 জুন আমরা অর্ধবেলা কর্মবিরতি পালন করব। এরপরও যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব। ডক্টর মামুন, আপনার কাছে এই প্রসঙ্গেই একটু জানতে চাই যে বিশেষ করে সরকার নিশ্চয়ই এই সার্বজনীন যে পেনশন স্কিম চালু করেছে সেটা সবার সুরক্ষা বিবেচনায় করেছে, হয়তো শিক্ষকদের সুরক্ষা বিবেচনা করেই হয়তো এই প্রত্যয় কর্মসূচি চালু করা হয়েছে। প্রবলেমটা আসলে কোথায়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের প্রফেসর নিজামুল হক ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেডারেশন, যেটা শিক্ষকদের মানে হচ্ছে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোর যে ফেডারেশন, সে ফেডারেশনের মহাসচিব উনি চমৎকারভাবেই উপস্থাপন করেছেন সমস্যাটা কি সেটা সম্পর্কে বলেছেন।
আমি শুধু ওনার সাথে দু একটা বিষয় একটু যুক্ত করতে চাই। সেটা হচ্ছে কি, বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ চাকরি জীবন যখন ওনাদের শেষ হয়ে যাওয়ার পরে অবসরকালীন ওনাদের আর্থিক চাকরির কারণে অবসরোত্তর পেনশন ব্যবস্থা থাকে, ঠিক আছে, বিদ্যমান একটা পদ্ধতি এখন আছে। সেই পদ্ধতি যাই আছে সেটা আমাদের যে বেতন স্কেল তার সাথে সম্পর্কিত, ঠিক আছে। যেটা নিয়ে আমরা অসন্তুষ্ট না হলেও যা আছে উই আর হ্যাপি, উই আর নট আনহ্যাপি উইথ দ্যাট, এটুকু আমরা বলতে পারি আর কি। হ্যাঁ, ঠিক আছে, ইট ইজ নট ওয়ান্ডারফুল, বাট উই আর নট আনহ্যাপি উইথ দ্যাট। কিন্তু সরকার সম্প্রতি যেটা করেছে সেটা হচ্ছে এই বিদ্যমান পদ্ধতিটা পরিবর্তন করে ফেলেছে, রাইট। পরিবর্তন করে যেটা করেছে, সার্বজনীন যে পেনশন স্কিম অন্যদের জন্য যেটা করেছে না, তাদের মতো করে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বিষয় এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে প্রধান সমস্যাটা কি হয়েছে? প্রধান সমস্যাটা হচ্ছে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মর্যাদার দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে অমর্যাদা করা হচ্ছে এবং বৈষম্যের শিকার হচ্ছে, রাইট। বৈষম্য কার সাথে? একই পদের অন্যান্য পেশাজীবী সংগঠন যারা আছে, যারা আছে বা অন্য পেশায় যারা আছে তাদের সাথে আমাদের বড় ধরনের একটা বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, রাইট। এর ফলশ্রুতিতে কি হবে? এর ফলশ্রুতিতে হবে একজন মেধাবী ছাত্র তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় আসার ওনার যে আগ্রহ, তিনি সে আগ্রহটা হারিয়ে ফেলবেন। সবসময় যেটা করা হয় সেটা হচ্ছে মেধাবী শিক্ষকদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দেওয়ার প্রস্তাব সবসময় করে থাকি। সেই ইনসেন্টিভগুলো তো দেওয়াই হচ্ছে না, বরঞ্চ এক্সিস্টিং যা কিছু আছে, রাইট, সেটাই কর্তন করা হচ্ছে। এটা হচ্ছে কি একটা সার্বজনীন একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যখন কোনো ফ্যাসিলিটি কাউকে দেন, রাইট, অফার করেন, আপনার অথরিটি যখন অফার করে কোনো ফ্যাসিলিটি, সেটা কিন্তু কাটেল করা যায় না, কাট করা যায় না, সেটাকে ইম্প্রোভাইজ করতে পারেন, সেটাকে কাট করতে পারেন না। আমি জানি না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাদের ক্ষেত্রে সরকার কেন এই কাজগুলো করছে, রাইট। আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন, সেটা হচ্ছে এটা যে শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা এদের ক্ষেত্রেই এই বৈষম্যটা সরকার করছে তা কিন্তু নয়। এমনকি আন্তঃক্যাডার না, এই সরকারের যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আন্তঃক্যাডার যে ওইখানেও কিন্তু বিভিন্ন ধরনের বৈষম্য আছে। এখানে হচ্ছে কি, আমি এখানে আপনাকে বলছি এই আলোচনাটা হচ্ছে একটা দীর্ঘ আলোচনা এবং দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ আলোচনা, রাইট। এবং আপনি এখন আপনার সময় নাই, এখন হয়তো আপনার সময় নাই, যদি কখনো আমরা সুযোগ পাই, আমাদের প্রফেসর নিজামুল হক ভূঁইয়া হি ইজ ভেরি ট্যালেন্টেড পারসন, নিশ্চয়ই তিনি এই বিষয়টা আরও চমৎকারভাবে উপস্থাপন করবেন। কারণ দিস ইজ সামথিং যেটা দেশের সকল শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকরা সাফার করছেন এবং বড় ধরনের একটা কমোশন তৈরি হয়েছে, প্রতিক্রিয়া তৈরি হয়েছে না। আমি মনে করি সরকার যত তাড়াতাড়ি সম্ভব এই প্রতিক্রিয়াটাকে যত তাড়াতাড়ি সম্ভব মিনিমাইজ করার চেষ্টা করবে। একটাই পদ্ধতি আছে, যে দাবি শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, সে দাবি মেনে নিয়ে পূর্বের অবস্থায় ফেরত নেওয়া। আমি যেটা মনে করি, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই আমাদের দাবিটা দেখবেন এবং উনি শুনবেন। আমরা আশাবাদী যে আমরা 2015 সালে আমাদের শিক্ষকরা যখন বেতন স্কেল নিয়ে আন্দোলন করেছিল সরকারি কর্মকর্তাদের সাথে, আজকে আমরা গ্রেড 1 পেয়েছি, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বলা হয়েছিল সুপার গ্রেড দেওয়া হবে, সেই গ্রেডটিও আমরা পাইনি। আমরা এখন কিন্তু আমাদের এখন দাবি হলো যে আমরা আমাদের পূর্বের অবস্থা পেনশন স্কিমটা নিয়ে যাওয়া, আমরা যে জায়গায় আছি সেখানে, সেটা এমনকি আমাদেরকে স্বতন্ত্র বেতন স্কেলও আমরা দাবি করছি এখন। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, অসংখ্য ধন্যবাদ ডক্টর মামুন আহমেদ আজকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সংবাদ বিশ্লেষণে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।